ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণের সময় রবীন্দ্রনাথ বলেছিলেন, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারা তো ঠিকমতো কথাই বলতে জানে না। কথাটা তখনকার প্রেক্ষাপটে কতটা যৌক্তিক ছিল জানি না, কিন্তু বর্তমান সরকারের প্রেক্ষাপটে অনেকটাই সঠিক। মূর্খের দেশে আজ মূর্খের শাসন চলছে, যারা প্রেস কনফারেন্সে ঠিকমতো কথাই বলতে জানে না, আর শিক্ষিত বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা মূর্খদের হাতে মারা পড়ছে। এটাই কি আমাদের স্বাধীন বাংলাদেশ? প্রতি বছর দেখবেন একটা জিনিস বারে বারে আলোচনায় আসে, আর তা হলো বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় কেন পৃথিবীর সেরা র্যাঙ্কিংয়ে 500-এর মধ্যেও থাকে না। যে দেশে অধিকার আদায়ের জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সারা বছর আন্দোলনরত অবস্থায় থাকতে হয়, সে দেশে ক্লাস, ল্যাবে গবেষণা সব কিছু থমকে থাকবে, এটাই তো স্বাভাবিক। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যে রাত দিন কতটা পড়াশোনা আর পরিশ্রমের পর বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে সফল হয়, সেটা শুধুমাত্র যে এই স্টেজটা পার করে এসেছে সেই বুঝবে। তবুও তো কত মেধাবী শিক্ষার্থী প্রশ্নভাসের কারণে বিশ্ববিদ্যালয়ে পড়ার সৌভাগ্য অর্জন করতে পারে না, আর আমরা যেটাকে সৌভাগ্য বলে চালাচ্ছি সেটাই দুর্ভোগ হয়ে দেখা দেয় তাদের জীবনে। যে ছেলেটা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার পর এলাকা জুড়ে মিষ্টি বিতরণ করেছিল, সে একটা চাকরির অভাবে কেন সেটা বুঝতে চায় না কেউ কোনো দিন। রাত দিন বিসিএসের বিশাল সিলেবাসে ডুব দিয়েও যখন ফলাফল শূন্য হয়, তখন প্রশ্নফাঁস আর 56% কোটা নীতি বোঝার আগেই গলায় দড়ি ঝুলায়। এই শিক্ষার্থীদের কি কোনো উপায় আছে এই আন্দোলন ছেড়ে পালানোর? নেই। তবে শত প্রশ্নের ভেতর একটা উত্তর বের হয়ে আসে, এটা বাংলাদেশ নয়, নর্থ কোরিয়া। আমার ভাই, আমার বোনেরা যখন ছাত্রলীগ আর পুলিশের হাতে নিহত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, রাজপথ ভেসে যাচ্ছে রক্তের বন্যায়, তখনও কিছু বন্যায় ত্রাণ নিয়ে যাওয়া মানবতার ফেরিওয়ালা নিশ্চুপ। তাদের একটা পোস্ট যে বিশাল একটা জাগরণ ঘটাতে পারে, এটা কি তারা জানে না? নাকি তারাও ভণ্ড মোটিভেশনাল স্পিকার সেজে প্রশ্নফাঁসের সাথে জড়িতদের মধ্যে একজন? 5 কোটি টাকা বিনিয়োগ স্টার্টআপের ভয়ে 5 কোটি মানুষ মেরে ফেলাও এদের কাছে হয়তো কিছুই নয়।